তো দেখো, কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করেছিলাম পদার্থবিজ্ঞান ক্লাসে। আর কালকে গণিতের একটা ডিফারেন্সিয়েশনের উপর ক্লাস নিয়েছি। তোমাদের ভেক্টর পড়ানোর সময় এই ডিফারেন্সিয়েশন বেসিক কিন্তু পড়িয়েছি। বারবার বলেছি এটা খুবই ইম্পর্টেন্ট, সব জায়গায় আমাদের লাগবে। ঠিক আছে? তো দেখো, আমরা ওই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ছাড়া কিন্তু ফিজিক্স পড়া বুঝতে পারবো না। সব জায়গায় লাগবে আমাদের। ঠিক আছে? তো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের বেসিক কনসেপ্টটা অবশ্যই তোমাকে বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। তো এই জন্য গত ক্লাসে যে ক্লাসটা নিয়েছি, ছোট একটা ক্লাস, 30-35 মিনিটের, পুরা 30 মিনিট ধরে আমি কিন্তু অন্তরীকরণের ডেফিনেশনটা বলেছি। অন্তরীকরণ ডেফিনেশনটা পড়েছি, কারণ এই অন্তরীকরণের ডেফিনেশন পরীক্ষায় আসবে না। ডেফিনেশন না জানলে তুমি অন্তরীকরণ কেন করছো, অন্তরীকরণের মাধ্যমে আমি একটা জিনিস বের করছি, কেন বের হচ্ছে, অন্তরীকরণ করলেই বা কেন বের হচ্ছে পদার্থবিজ্ঞানে বা বিভিন্ন অ্যাপ্লিকেশনে। তো এই জিনিসটা বোঝাটা কি জরুরি না? অবশ্যই জরুরি। যেমন আমি এখন বললাম ডিডিটি অফ থেটা। আমি যদি বলি ডিডিটি অফ থেটা জানি, মনে করো এটাকে থিটাকে অন্তরীকরণ করলে কিছু একটা পাবো, জানি পাবো, কি পাবো এটা আমার জানাটা কিন্তু অবশ্যই জরুরি। না, তুমি তো ফিজিক্স বুঝতে এসেছো, না বুঝে তো তুমি অঙ্ক ফিজিক্স অ্যান্সার করতে পারবে না। যে কোনো জায়গায় যে কোনো মোমেন্টে তোমাকে কিন্তু ওই জায়গাটা ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে। না বুঝে পড়লে তুমি অন্যদের চাইতে পিছিয়ে যাবে। তুমি এ প্লাস পাবা, অন্যরাও এ প্লাস পাবে, অন্যরা চান্স পাবে, তুমি চান্স পাবা না কোথাও। ওই জায়গাটাই কিন্তু হিট করা হয় অ্যাডমিশন টেস্টে, যে তুমি আসলে বিষয়টা বুঝে পড়েছো নাকি না বুঝে পড়েছো। না বুঝে পড়ে এ প্লাস পাওয়া যায়। এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x পাওয়াই যায়। কেন পাওয়া যায়, কি করে, কি পেলাম, এই বিষয়গুলো জানাটা আমাদের। তিনটা প্রশ্নের উত্তর আমরা জেনে জেনে পড়বো। পদার্থ বিজ্ঞান বলো, গণিত বলো, ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো বা যাই বলো না কেন, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স, এই তিনটা বিষয় তোমরা তিনটা প্রশ্নের উত্তর জেনে জেনে পড়বা। বিষয়টা কি, বিষয়টা কেন হচ্ছে, এবং বিষয়টা কিভাবে হচ্ছে। কি, কেন, কিভাবে। ঠিক আছে? এই তিনটা প্রশ্নের উত্তর জেনে জেনে পড়বা। যেমন আমি যখন গণিত পড়াই, দেখো খেয়াল করে, আমি যখন একটা লাইন থেকে আরেকটা লাইন লিখি, অনেকেই লিখতে পারে, তুমি কি চিন্তা করে লিখতেছো সেটা তোমার বিষয়টা জরুরি কিন্তু, যে আমি এই লাইন থেকে এই লাইন কেন লিখতেছি বা এইভাবেই কেন লিখতেছি। ঠিক আছে? এই যে কেনর উত্তর জেনে তুমি লিখলা, এইটা কিন্তু তোমার কাজে কাজে দিবে কিন্তু। তোমার সামনে যে প্রবলেমটা থাকবে, ওই প্রবলেমটা সম্পর্কে তোমার মাথার মধ্যে কিন্তু, তার আগে তো তুমি অনেক বুদ্ধি করা শিখেছো, চিন্তা করা শিখেছো। তার মানে কি, এখন তোমার সামনে একটা নতুন জিনিস দিলেও তুমি চিন্তা করতে পারবা, কারণ তোমার মাথার মেমোরিতে অনেকগুলা কিছু কিন্তু অ্যাড হয়ে আছে। বিভিন্ন রকম চিন্তা কিন্তু তুমি করতে শিখে গেছো প্র্যাকটিস করতে করতে। একদিনে কিন্তু এটা ডেভেলপড হবে না, একদিনে ডেভেলপ হবে না, কোনো কিছু একদিনে ডেভেলপ হয় না। এত সহজ বিষয় কিন্তু না। যারা ফাঁকি দিচ্ছে, পড়ছে না, এটা করছে ওটা করছে, ঘুরে বেড়াচ্ছে, দিন শেষে তারা লুজার হবেই হবে। ঠিক আছে? অথবা মনে করো, মনে করো চান্স পেয়ে গেছে এক জায়গায়, উদাহরণ তুমি দিতে পারো, স্যার রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। সে যদি প্রথম থেকে সিরিয়াস হতো, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতো বা বুয়েটে চান্স পেতো, এরকম। মানে সে দিন শেষে লুজার হবে। তাই তোমার সর্বোচ্চটা দিয়ে তুমি চেষ্টা করতে থাকো এবং প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে পড়ো। কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই উত্তর খুঁজে খুঁজে পড়ে, পাশাপাশি কিছু জিনিস তো মুখস্থ করতেই হবে। কিছু জিনিস তো মুখস্থ করতেই হবে, তাই না? যেমন এখানে যেটা বলছিলাম, ডিডিটি অফ থেটা, ডিডির কাজ কি, পরিবর্তনের হার নির্ণয় করে দেয়। তাহলে এটা একটা অপারেটর, অন্তরীকরণ একটা অপারেটর, কি করে, পরিবর্তনের হার নির্ণয় করে দেয়। যা ওর সামনে যা দিবা তারই পরিবর্তনের হার বের করে দিবে। ঠিক আছে? যাই হোক, আমরা এটা নিয়ে গত ক্লাসে একটু কথাবার্তা বলেছিলাম, মানে ফিজিক্স এর ক্লাসে, গণিত ক্লাসে এটা পড়িয়েছি। এই ডেফিনেশনটা কিভাবে আসছে, গত ক্লাসে কিন্তু, গণিতের ক্লাসে কিন্তু এটা দেখিয়ে দিয়েছি। গত ক্লাসে আমি ভিডিওটা দিয়েছি, তোমাদেরকে সবাইকে দেখতে বলেছিলাম, আবারও একটু দেখো, একটু দেখে পড়াশোনার মধ্যে একটা মজা তৈরি করতে হবে। হ্যাঁ, মানে বিশ্রী রকম বিরক্ত, ভাল লাগতেছে না, এই বিষয়টা যখন তোমার মাথার মধ্যে আসবে, তো ওই বিষয়টা নিয়ে আর তোমার ভালো লাগবে না পড়তে, ভালো পাই। দেখো আমরা অনেকেই দেখো, দেখা যাচ্ছে এইটা, আমি প্রোগ্রামিং পারি, তখন আমার খুব ভালো লাগে করতে প্রোগ্রামিং, কিন্তু যারা পারে না তারা কিন্তু প্রোগ্রামিং এর আশেপাশে যায় না। আবার বিষয়টা এরকমই কিন্তু।
তোমার ওটার মধ্যে ইন্টারেস্ট ডেভেলপ করতে হবে। আর ইন্টারেস্ট ডেভেলপ করার জন্য ওই যে উত্তর খুঁজে খুঁজে পড়তে হবে। উত্তর যখন তুমি জানবা, নিজে নিজে যখন সলভ করবা, দেখবা যে হ্যাঁ খুব ভালো লাগতেছে। ঠিক আছে, আমরা গত ক্লাসে একটা অঙ্ক করেছিলাম, কৌণিক বেগ, রৈখিক বেগ, এগুলো দিয়ে একটা অঙ্ক করেছিলাম, তাই তো? নিউটনিয়ান মেকানিক্স বা গতিবিদ্যা, এই চ্যাপ্টারটা তোমাদের অনলাইনে পড়াতে শুরু করাই আমার ভুল হয়ে গেছে, সত্যি কথা এটাই। আসলে এইটা রিয়েল লাইফে একটু থিঙ্কিং করে করে একটু দেখায় দেখায় পড়াতে হয়। দেখায় দেখায় পড়াইলে আমারও মজা লাগতো, তোমাদেরও খুবই মজা লাগতো, আসলে সত্যি কথা এইটাই। আমার এটা চ্যাপ্টারটা শুরু করাই ভুলে গেছে, সমস্যা নাই। একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো, রিয়েল লাইফে একটু থিঙ্কিং করার চেষ্টা করো। আমি যখন আবার ওগুলো তোমাদের অফলাইনে পড়াবো, তখন আবার একটু এগুলো একটু দেখিয়ে দিবো, জাস্ট একদিনে দেখালে বা 2 দিনে দেখালে ওগুলো তোমার, এখন তো তুমি চিন্তা করে রাখতেছো মোটামুটি একটা, তো ওগুলো একটু দেখা যায় তোমার সুবিধা হবে। তো আমি যখন মনে করো একটা বস্তুকে ঘুরাবো একটা সুতার মাধ্যমে বেঁধে, তোমাকে কিন্তু আমি দেখাতে পারবো না এখানে। এখানে দেখাতে গেলে কিন্তু তুমি দেখতেও পাবা না ঠিক মতো, বুঝতেও পারবে না ঠিক মতো, ঠিক আছে? তো এগুলো কিন্তু মেকানিক্স এর গতিবিদ্যা একেবারে রিয়েল লাইফে অনেকটাই অনুধাবন করে করে পড়তে হয়। তো যাই হোক, আমরা এই দূর পর্যন্ত এসেছি, ঘর্ষণ বল পর্যন্ত পড়েছি। এবার আজকে একটু, যেহেতু এটার মধ্যেই আছি, একটু কেন্দ্রমুখী বলটা পড়ে ফেলি। কেন্দ্রমুখী বলটা পড়ে ফেলি, ঠিক আছে? আমি যেগুলো করতে বলবো পাশে একটু করে দেখবা। একটা সুতায় একটা বস্তু বাঁধবা, সুতা বা দড়ি দিয়ে। তারপর তোমার আঙ্গুলের এক প্রান্তে বাঁধবা, দড়িটা ধরবা, আর বস্তুটা ঘুরাবা। দেখবা এই আঙ্গুলের উপরে একটা টান পড়ছে, আঙ্গুলের উপরে টান পড়ছে। যত বেগ বৃদ্ধি করবা, টানের পরিমাণ তত বৃদ্ধি পাবে। বেগ কমাবা, টানের পরিমাণ কিন্তু কমে যাবে। আমি কিন্তু দেখাতে পারছি না তোমাকে, তোমাকে এই জন্য বললাম যে তুমি একটা দড়িতে একটা কোনো একটা ভারী বস্তু, হালকা ভারী, খুব একটা বেশি ভারী না, মোটামুটি একটা ভারী বস্তু এরকম করে ঘুরাবা। এক প্রান্ত এখানে নিবা, আর এক প্রান্ত হচ্ছে ওই পাশে নিবা, বস্তু নিবা, নিয়ে দেখে ঘুরা দেবো যে আঙ্গুলের টান লাগছে। আজকে আসলে পড়তে চাচ্ছি আমরা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল, ঠিক আছে? কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণ, দুটা জিনিস একটু পড়বো, ভালোভাবে বুঝবো। এর আগে মনে এটা পড়ে নেই, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি এই যে বললাম ক্যালকুলাস পদ্ধতিতে প্রমাণ করে দেখাবো। প্রথমে কথা ফিজিক্যালি বুঝবো আমরা, তারপর আমরা গণিত দিয়ে বুঝবো, ঠিক আছে? ক্যালকুলাসের মাধ্যমে বুঝবো। ওকে, ফিজিক্স পড়াটা এটাই মজা যে আমি যে কথাগুলা বলবো সেটা আবার গণিতের সাথে মিল থাকতে হবে, মানে ফিজিক্স এবং গণিতকে এক করে ফেলতে হবে, ঠিক আছে? তখন তোমার মজা লাগবে যে ফিজিক্সের বিষয়টা এরকম, গণিতটা বললে এরকম। ফিজিক্সের সাথে এই মিলটা আমি খুঁজে পাচ্ছি, গণিতকে ফিজিক্সের মাধ্যমে প্রকাশ করা, ফিজিক্সকে গণিতের মাধ্যমে প্রকাশ করা, এরকম বিষয়টা যেন হয়, ঠিক আছে? মানে দুইটা প্রকাশই যেন তোমার মাথার মধ্যে থাকে, দেখলেই বললেই যেন বুঝতে পারো হ্যাঁ এটা এই জন্য হচ্ছে, এই জন্য হচ্ছে এটা, এটা জানাটা জরুরি, এটা জানাটা জরুরি, ঠিক আছে? তো আমরা একটা বস্তুকে ঘুরাচ্ছি, ঠিক আছে? গত ক্লাসে কি আমি বলেছিলাম এটা, দেখি তো একটু আর একটু ঘুরায়। হ্যাঁ, বৃত্তীয় গতিতে আমি বলেছিলাম সুষম বৃত্তীয় গতি আর অসম বৃত্তীয় গতি। এই যে এখানে একটা চিত্র দাগাইছিলাম, কিন্তু এই চিত্রটা আবারও আমি দাগাবো, এই চিত্রটা আবারও আমি দাগাচ্ছি, ঠিক আছে? সুষম বৃত্তীয় গতি এবং অসম বৃত্তীয় গতি, গোল্লার চিহ্নটা সুন্দর হয়েছে, বৃত্তটা ভালোই হয়েছে। যেখানে 4টা বিন্দু দিয়ে নিলাম, হ্যাঁ 4টা বিন্দু দিয়ে নিলাম, অসংখ্য বিন্দু আছে এখানে, আমরা 4টা বিন্দু কনসিডার করছি। এই বরাবর স্পর্শক বরাবর আমি দাগাচ্ছি, স্পর্শক বরাবর 4টা টান দাগাচ্ছি, স্পর্শক দাগাচ্ছি, ঠিক আছে? খেয়াল করো, তীর চিহ্ন দিয়েছি। এটা বিন্দু নাম দেওয়া হচ্ছে ও, কেন্দ্র। এটা দাও এ, দিচ্ছি বি, দিচ্ছি সি, দিচ্ছি ডি। তো ওই প্রথম ক্লাসে বলেছিলাম যখন একটা বস্তুকে আমি ঘুরাবো, হ্যাঁ আবর্তন করাবো বৃত্তাকার পথে, দুইটা ভাবে ঘুরাতে পারি। একটা হচ্ছে সুষম বৃত্তীয় গতিতে ঘুরতে পারে, অথবা অসম বৃত্তীয় গতিতে ঘুরতে পারে। হ্যাঁ, অসম বৃত্তীয় গতি মানে বেগের মানের পরিবর্তন হবে। বেগ কথাটা বলছি না, কিন্তু এখানে মান এবং বেগ বলার মধ্যে অনেক পার্থক্য আছে। বেগ মানে আছে দিকও আছে তার মধ্যে, মানও আছে দিকও আছে তার মধ্যে,
আর বেগের মান বললে দিক কিন্তু আর নাই। ঠিক আছে, এ বিন্দুতে বেগের দিক কোন দিকে, তীর চিহ্ন দিয়ে দিয়েছি এদিকে। মনে করো আমরা বেগের মান একবার চেঞ্জ করে বলবো, একবার বেগের মান চেঞ্জ না করে বলবো। বেগের মান যদি কনস্ট্যান্ট থাকে, প্রত্যেকটা বিন্দুতে বেগের মান মনে করো কনস্ট্যান্ট 8 মিটার/সেকেন্ড যদি হয়, এখানেও বেগের মান 8 মিটার/সেকেন্ড, এখানেও বেগের মান 8 মিটার/সেকেন্ড, এখানেও বেগের মান 8 মিটার/সেকেন্ড, এবং ডি বিন্দুতে বেগের মান হচ্ছে 8 মিটার/সেকেন্ড। তাহলে এই গতিকে আমরা বলছি সুষম বৃত্তীয় গতি। এটা নিয়ে আমাদের কথাবার্তা, আজকে আমরা এটি পড়বো। পাশাপাশি অসম বৃত্তীয় গতি দেখতে নিচ্ছি, এখানে 8, এখানে 10, এখানে 7, এখানে 5 মিটার/সেকেন্ড। দিক তো পরিবর্তন হচ্ছেই, মানও পরিবর্তন হচ্ছে, তখন সেটাকে বলবো আমরা হচ্ছে অসম বৃত্তীয় গতি। ওকে, বৃত্তাকার পথে ঘুরছে বলেই এটাকে আমরা সাধারণত বৃত্তীয় গতি বলে থাকি। ওকে, এবার দেখো তো খেয়াল করে, তো এইটা যে ঘোরাচ্ছি একটা বস্তুকে যে ঘোরাচ্ছি, কে ঘোরাচ্ছে? কে ঘোরাচ্ছে? কেউ না তো কেউ ঘোরাচ্ছে। হ্যাঁ, কেন্দ্রমুখী বল ঘোরাচ্ছে। এই যে দেখো, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল সবসময় কেন্দ্রের দিকে কাজ করে। তোমাকে বললাম এখনই যে আঙ্গুলের মাথায় একটা সুতার একটা প্রান্ত বাঁধবো আমরা, আর আরেকটা প্রান্তে, সুতার আরেকটা প্রান্তে একটা বস্তুকে বাঁধবো, বেঁধে ঘুরাবো। আঙ্গুলের উপর কিন্তু টান পড়বে, রিয়েল লাইফে চিন্তা করো তুমি, আঙ্গুলের উপর টান পড়বে, কেন্দ্রের দিকে টান পড়বে। ঠিক আছে, এই বলটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল, আর ওই ত্বরণটার নাম হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। একটু খেয়াল করে নি, তার আগে একটু খেয়াল করে নি যে ত্বরণ হচ্ছে কেন। তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, প্রথমে সবকিছু ভুলে গেলাম, বল টল নাই মনে করো, প্রথমে সবকিছু ভুলে গেলাম, ত্বরণ হচ্ছে কেন? ত্বরণ হচ্ছে কেন? তো দেখো, ত্বরণ মানে কি সেটা আগে জানতে হবে। দেখো, ডেফিনেশন কিন্তু সব জায়গায় কাজে লাগে। ত্বরণ মানে হচ্ছে, খেয়াল করে দেখো, এখানে একটা কথা আগে যেটা পড়ে আসছি, এটার ব্যাখ্যাটা ছোট করে এটাও একটু ব্যাখ্যা করে দেব। ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার কিন্তু, হ্যাঁ, বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার বা বেগের পরিবর্তন ভাগ সময়, যাই হোক, বেগের পরিবর্তনের হার বা বেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময়। হার মানে সময়। যাক, সময় নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, সময় নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, বেগের পরিবর্তন হলে ত্বরণ হবে। এখন দেখো তো, বেগ ভেক্টর রাশি কত ভাবে পরিবর্তন হতে পারে? 3 ভাবে পরিবর্তন হতে পারে, তাই না? এটা আমরা সবাই জানি যে ভেক্টর রাশির পরিবর্তনটা 3 ভাবে হতে পারে। 1 নম্বর, শুধু মানের পরিবর্তন, শুধু মানের পরিবর্তনে হতে পারে, তাই তো? শুধু মানের পরিবর্তন। এবার যদি বলি আরেকটা দেখান তো স্যার, শুধু দিকের পরিবর্তনে হতে পারে। শুধু দিক, মানের কোনো পরিবর্তন হচ্ছে না, আমি কিন্তু এখানে শুধু দিয়েছি। শুধু কথাটা কি? শুধু মান, অন্য কিছু পরিবর্তন না হলে, শুধু মানের পরিবর্তন হলে একটা ভেক্টর রাশি পরিবর্তন হয়ে যাবে। আমরা বলতে পারবো যে এটা পরিবর্তন হয়ে গেছে। বেগ যদি বলি, এখানে বেগ তো অবশ্যই ভেক্টর রাশি, মান পরিবর্তন হচ্ছে মানে কি? হ্যাঁ, আমি বলতে পারবো, মান পরিবর্তন হলেই আমি বলতে পারবো বেগ পরিবর্তন হচ্ছে। এবার যদি বলি শুধু দিকের পরিবর্তনে পরিবর্তিত হয়, শুধু দিকের পরিবর্তন হলেও পরিবর্তন হয়। দেখো তো, শুধু দিক মানে কি? মান পরিবর্তন হোক অথবা না হোক, দিকের পরিবর্তন হইলেই আমার ভেক্টর রাশিটা পরিবর্তন হয়ে যায়। 3 নম্বর দেখো তো, মান ও দিক উভয়ের পরিবর্তনে, মান ও দিক উভয়ের পরিবর্তনে, উভয়ের পরিবর্তনে পরিবর্তন। ভেক্টর রাশির কি বললাম আমি? 3টা জিনিস লিখলাম, পরিবর্তন। ঠিক আছে, আমাদের হাতে এখন একটু সময় আছে, বুঝছো? এখন একটু যদি বুঝে বুঝে না পড়ে এখন যদি তাড়াহুড়া করে সামনে আগাই, সামনে অনেক কিছু লাগবে। দেখো, আমি বলেছিলাম ভেক্টরটা তাড়াহুড়া করে পড়বো না, আস্তে ধীরে পড়বো। ভেক্টর লাগতেছে কাজে, যা পড়তে যাবো ওই ভেক্টর লাগবে, যা পড়তে যাবো ভেক্টর লাগবেই লাগবে, কিছু না কিছু লাগবেই। ভেক্টর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে আমি এটা বুঝবো কেমনে? আর না বুঝলে আমি পড়বো কেমনে? আর না বুঝে পড়লে আমি মানে মজা পাবো কিভাবে? মজা না পাইলে তো আমার ভালো লাগবে না, পড়তে ভালো লাগবে না, পারবো না বাংলা হিসাবে একেবারে। তাহলে দেখো তো, 3টা ভাবে ভেক্টর রাশির পরিবর্তন হয়। তো এখানে কি ঘটনা ঘটেছে? আমরা ধরে নিচ্ছি যে সুষম বৃত্তীয় গতি আমি দাগিয়েছি। সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে বেগের মানটা আমি পরিবর্তন করি না। তো বেগের মান পরিবর্তন করে, দিক দেখো তো কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে পরিবর্তন হচ্ছে। আমি মাত্র 4টা পয়েন্ট লিখেছি এখানে। এখানে কি পরিবর্তন হচ্ছে না? এখানে পরিবর্তন হচ্ছে না, এখানে পরিবর্তন হচ্ছে না, এখানে পরিবর্তন হচ্ছে না, হ্যাঁ, প্রত্যেকটা মোমেন্টে পরিবর্তন হচ্ছে। তো কনসেপ্ট দিয়ে একটু খেয়াল করবো, প্রত্যেকটা মোমেন্টে তুমি দাগায় দেখো, প্রত্যেকটা মোমেন্টে কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে। কারো সাথে কারো মিল নাই, কারো সাথে কারো এক ফোঁটা মিল নাই,
প্রত্যেকটা মোমেন্টে কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। তার মানে কি? তার মানে ওই ভেক্টর রাশিটার পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। তাহলে এখানে যে ভেক্টর রাশিটা আমি কনসিডার করছি সেই ভেক্টর রাশিটার নাম কি? বেগ। তাহলে বেগের পরিবর্তন কিন্তু হচ্ছে। তা বেগের যদি পরিবর্তন হয়, ত্বরণ হবে কি হবে না? হ্যাঁ, হবে। এই ত্বরণটা কোন ত্বরণ? যখন, ভালোভাবে খেয়াল করে এবার, যখন বেগের মানের পরিবর্তন না হয়ে বৃত্তাকার পথে ঘুরন্ত কোনো বস্তুর, বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তুর বেগের মানের পরিবর্তন হচ্ছে না, শুধু দিকের পরিবর্তন হচ্ছে, তখন শুধু কেন্দ্রের অভিমুখে যে ত্বরণটা কাজ করে সেটার নাম হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। এখন আর অন্য ত্বরণ কিন্তু নাই, শুধুমাত্র এখন কেন্দ্রমুখী ত্বরণ আছে। কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করছে প্রত্যেকটা মোমেন্টে। কিন্তু আমি 4টা পয়েন্ট কিন্তু দাগাইছি, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু হবে। অনেকগুলা পয়েন্ট নিচ্ছি এখানে, তার 4টা পয়েন্টকে আমি ABCD দ্বারা ডিনোট করেছি। এই ত্বরণের নামই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। আর কোন বলটা তাকে ঘোরাচ্ছে? কেন্দ্রমুখী বলটা তাকে ঘোরাচ্ছে। তাহলে ওই বলের নাম কি হবে? কেন্দ্রমুখী বল। তো আমাদের জানা আছে, দেখো তো, খেয়াল করো তো, খুবই সুন্দর একটা কনসেপ্ট জানা আছে। F ইজ ইকুয়াল টু কত? MA। ভেক্টর রূপে লিখেছি। এখানে ভেক্টরের রূপটা মানে মানে এই মাথার উপর তীর চিহ্নটা খুবই জরুরি। মানে এখানে তো কন্টিনিউয়াসলি দিকের পরিবর্তন হয়েছে, তাই না? কন্টিনিউয়াসলি। এখন তোমাকে যদি একটা প্রশ্ন করি যে এই যে সব সময় ঘুরছে, আবর্তন করছে, প্রত্যেকটা পয়েন্টে আমার বেগের মানের পরিবর্তন না হলেও বেগের দিকের পরিবর্তন হচ্ছে, তার মানে কি বেগ পরিবর্তন হচ্ছে, কন্টিনিউয়াসলি যেটা পরিবর্তন হচ্ছে, এইটা কি আমি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে এক্স্যাক্টলি বের করতে পারি না? ইয়েস, ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কিন্তু এই ত্বরণগুলো বের করতে পারি এক্স্যাক্টলি। কারণ কি, ডিফারেন্সিয়েশন এমন একটা জিনিস যেটা তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে পারে, তাৎক্ষণিক ত্বরণ নির্ণয় করতে পারে, তাৎক্ষণিক সবকিছু নির্ণয় করতে পারে। কারণ তাৎক্ষণিক ওই যে লিমিট ডেল টি টেন্স টু জিরো, ডেল টি টেন্স টু জিরো, এটাই বিশেষত্ব, তাৎক্ষণিক ভাবে সবকিছু নির্ণয় করতে পারে। তাৎক্ষণিক মানে কি? অতি ক্ষুদ্র ইন্টারভাল, মানে সময়ের পার্থক্যটা অতি ক্ষুদ্র। তো অতি ক্ষুদ্র মানে কি? মনে করো 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ তুমি আর কোনো অ্যানালগ, তুমি কোনো যন্ত্র পাবা বের করার জন্য? বাদ দিলাম, 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ পাবা না, সর্বোচ্চ কথা পাবা 100 ভাগের 1 ভাগ পাবা মোটামুটি। তাহলে ডিফারেন্সিয়েশন কি করতেছে? 1 কোটি ভাগের 1 ভাগ বলো, 1 বিলিয়ন ভাগের 1 ভাগ বলো, 1 সেকেন্ডের। হ্যাঁ, 1 সেকেন্ডের 1 বিলিয়ন ভাগের 1 ভাগ মানে কি? তাৎক্ষণিক। তাৎক্ষণিক। এখানে তোমার প্রত্যেকটা মোমেন্টে তোমার হচ্ছে বেগের দিকের পরিবর্তন হচ্ছে, মানে কি প্রত্যেকটা মোমেন্টে বেগের দিকের পরিবর্তন হচ্ছে, মানে বেগ পরিবর্তন হচ্ছে। তাহলে বেগ পরিবর্তন মানে কি? প্রত্যেকটা মোমেন্টে আমার কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে কি আমি এখানে আমি যদি বেগ বের করতে চাই, ত্বরণ বের করতে চাই, তাহলে কিন্তু আমার ডিফারেন্সিয়েশন লাগবে। ডিফারেন্সিয়েশন ছাড়া আমরা বের করতে পারবো না। ডিফারেন্সিয়েশন ছাড়া বের করতে পারবো না। তাহলে ডিফারেন্সিয়েশন দিয়ে যখন আমি তোমাকে এখন করে দেখাবো এই জিনিসটা, তখন কিন্তু তুমি এখন ভালোভাবে বুঝবা। হ্যাঁ, ইয়েস, ডিফারেন্সিয়েশন অতি ক্ষুদ্র সময় ব্যবধানে ওই বেগের পরিবর্তনের হার বা ওই সময়ের সরণের পরিবর্তনের হার বের করে দিতে পারে। তাহলে আমি কিন্তু এই যে কন্টিনিউয়াসলি যে ঘুরছে, আবর্তন করছে, এখন কিন্তু আমি ডিফারেন্সিয়েশনের সাহায্য নিয়ে ত্বরণ বের করব, তারপর হচ্ছে বেগ বের করব। প্রত্যেকটা মোমেন্টে বেগ পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা মোমেন্টে ত্বরণ পরিবর্তন হচ্ছে, মান পরিবর্তন না হলেও পরিবর্তন হচ্ছে। কারণ এই যে, কারণ এইটা ক্লিয়ার। আমি কিন্তু নিচ্ছি, সাহায্য নিব এখনই, আমি ডিফারেন্সিয়েশন সাহায্য নেব। এই জন্য ডিফারেন্সিয়েশনকে আমরা গুরুত্ব দিয়ে একটা ডেফিনেশন পড়াইছি 30 মিনিট ধরে গত ক্লাসে গণিতের। গুরুত্ব আছে বলে তো পড়াইছি। আমি চাচ্ছি সব বুঝে বুঝে পড়ো, মজা নিয়ে পড়ো, পদার্থবিজ্ঞান মজা নিয়ে পড়বো আমরা। এবার খেয়াল করো যে এই এ হচ্ছে স্কেলার, এ ভেক্টর, ত্বরণ হচ্ছে ভেক্টর, জানি আমরা যে এটা ভেক্টর রাশি, শিখাচ্ছি, আবার একটু বলে নিচ্ছি। এই এম হচ্ছে ভর, এটা হচ্ছে স্কেলার, আর এইটা হচ্ছে আমার, দেখো তো, স্কেলার রাশি আর ভেক্টর রাশির গুণনে, ভেক্টরে শিখে আসছে কিন্তু, ভেক্টরের কনসেপ্ট কিন্তু স্কেলার এবং ভেক্টর রাশি গুণনে যে রাশিটা পাবো আমি, সেই রাশিটা সবসময় ভেক্টর রাশি হবে। তো ভেক্টর রাশি আমি কিন্তু বলতে পারতেছি এটা অবশ্যই ভেক্টর রাশি। এবং এই ভেক্টর রাশিটার দিক কোনটা? গুণফলে প্রাপ্ত ভেক্টর রাশিটার দিক কোনটা? এইটার দিক আর এই যে এটার দিক একই। আর এই এর দিক এবং এফ এর দিকটা কিন্তু একই। দেখো তো, কেন্দ্র অভিমুখে যে ত্বরণটা কাজ করছে সেইটার দিক যেদিকে, বলের দিকও কিন্তু সেদিকে।
বলের দিকও কিন্তু সেদিকে, তাই না? বলের দিকে সেদিকে। এদিকে আমি লিখে নিলাম বল এফ সি লিখো, হ্যাঁ, সি মানে হচ্ছে সেন্ট্রিপিটাল। আমি দুইটাই দিয়ে দিলাম, এফ সি। 4টা পয়েন্ট নিয়েছি আমরা, প্রত্যেকটা পয়েন্টে আমি পাবো। এফসি মানে হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, আর এসি মানে হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এখান থেকে আমরা এসি লিখেছি বা এএফসি লিখেছি, ক্লিয়ার? আমরা বুঝে ফেললাম। তাহলে এখন একটা সংজ্ঞা বলি। বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তুর আবর্তনরত কোন বস্তুর কেন্দ্র অভিমুখে, কি কেন্দ্র অভিমুখে যে ত্বরণ ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। কেন্দ্র অভিমুখে যে বল ক্রিয়া করে বস্তুটাকে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান রাখে সেটাকে বলবো আমরা কেন্দ্রমুখী বল। সংজ্ঞাটা সহজ কিন্তু, তাই না? বৃত্তাকার পথে ফিজিক্যাল ডেফিনেশন গণিত দিয়ে বলবো পরে। কেন্দ্র অভিমুখে যে ত্বরণ কাজ করে সেটাকে বলবো আমরা কেন্দ্রমুখী ত্বরণ, আর বৃত্তাকার পথে আবর্তনরত যে বলটা কাজ করে সেটাকে বলবো কেন্দ্রমুখী। এখানে একটা কথা আছে কিন্তু, আমরা বারবার বলছি যে কেন্দ্রিতে ভি এর মান পরিবর্তন হচ্ছে না, সুষম। অসম হলে কি হবে? অসম হলে বেগের মানেরও পরিবর্তন হবে, বেগের দিকেরও পরিবর্তন হবে। যদিও আমাদের এখানে সিলেবাসে নাই, তবু একটু বলে রাখছি, বেগের মানের পরিবর্তন হলে সেটাকে আমরা অসম বৃত্তীয় গতি বলবো, এবং এখন যে ত্বরণটা পাবো কেন্দ্রমুখী ত্বরণ পাবো, এটা নিয়ে কোনো কথা নাই। সাথে সাথে আমি আরো একটা ত্বরণ পাবো, নাম কি? নাম হচ্ছে স্পর্শীয় ত্বরণ। কি ত্বরণ? স্পর্শক বরাবর ত্বরণ। কারণ স্পর্শক বরাবর বেগের মানের পরিবর্তন হবে। এখানে কিন্তু স্পর্শক বরাবর বেগের মানের পরিবর্তন হয় নাই। দেখো, এই স্পর্শকে বেগের মান কত? ভি। এই স্পর্শকে বেগের মান কত? ভি। এই স্পর্শকে বেগের মান কত? ভি। এই স্পর্শকে কত? ভি। বেগের মানের পরিবর্তন কিন্তু স্পর্শক বরাবর হয় নাই, অল টাইম ভি। তাই এখানে কিন্তু আমি স্পর্শীয় ত্বরণ পাচ্ছি না, স্পর্শীয় ত্বরণ পাচ্ছি না। কিন্তু বেগের মানের যখন পরিবর্তন হবে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু স্পর্শক বরাবর বেগের মানের পরিবর্তন হবে, তখন আমি সেটাকে বলবো স্পর্শীয় ত্বরণ, যেহেতু স্পর্শক বরাবর বেগের মানের পরিবর্তন হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা বলবো স্পর্শীয় ত্বরণের সংজ্ঞা পরীক্ষা আসে অনেক সময়, আমাদের সিলেবাসে না থাকলেও অনেক সময় সংজ্ঞাটা আসে। অসমবৃত্তীয় গতি না থাকলেও সংজ্ঞাটা আসে অনেক সময়। কি? যে বৃত্তাকার পথে ঘূর্ণায়নরত কোনো বস্তুর বেগের পরিবর্তন হলে, বেগের মানের পরিবর্তন, বেগ বলবো না, বেগের মানের কথাটাও বলবো, কারণ বেগের পরিবর্তন বললে ভুল কেন? একটা কথা কিন্তু, বেগের মান বলছে একবার বেগ বলছি। বেগের পরিবর্তন তো শুধু দিকের পরিবর্তনই হয়, মানের পরিবর্তন তো না হলেও হয়। তাহলে স্পর্শীয় ত্বরণ যখন আমি সংজ্ঞা দেব, বেগের মানটা কিন্তু উল্লেখ করে বলতে হবে। কারণ বেগের মানের পরিবর্তন না হলে বেগের পরিবর্তন কিন্তু হবে, কিন্তু বেগের পরে মানের পরিবর্তন না হলে স্পর্শীয় ত্বরণ কিন্তু থাকবে না। তো বেগের মানের পরিবর্তন হলে ওই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর যে ত্বরণ কাজ করে বা যে ত্বরণ ক্রিয়াশীল হয় তাকে বলবো আমরা হচ্ছে স্পর্শীয় ত্বরণ। কি বললাম? বৃত্তাকার পথে আবর্তনরত কোন বস্তুর বেগের মানের পরিবর্তন হলে বৃত্তের স্পর্শক বরাবর, বৃত্তাকার পথের স্পর্শক বরাবর যে ত্বরণ ক্রিয়াশীল হয় সেটাকে বলবো আমরা স্পর্শীয় ত্বরণ। ক্লিয়ার? তো এখন দেখো তো স্পর্শীয় ত্বরণও পেলাম, এখানে মনে করো স্পর্শীয় ত্বরণ পেলাম, দেখাচ্ছে না এখানে, এই যে বরাবর দিলাম, এই যে এই বরাবর স্পর্শীয় ত্বরণ পেয়েছি মনে করো, এই বরাবর কেন্দ্রমুখী ত্বরণ পেলাম। বলো তো এখানে একটা নিট ত্বরণ নাই? দুইটা ত্বরণ থাকলে তার একটা লব্ধি ত্বরণ নাই? হ্যাঁ, তার একটা লব্ধি ত্বরণও কিন্তু আছে। এগুলো নিয়ে কিন্তু ডিটেলস আর গেলাম না, যেহেতু আমাদের সিলেবাসে নেই। লব্ধি ত্বরণ এদিক দিয়ে কাজ করবে না, এই মাঝামাঝি কোনো একটা জায়গায় দিয়ে কাজ করবে। আমাদের জানা আছে ভেক্টরে দুইটা ভেক্টর রাশি কাজ করে তার মাঝামাঝি কোনো একটা জায়গাতে তাদের লব্ধি কাজ করে, ওটাতে গেলাম না আমি আর। এখন তোর আমি কেন্দ্রমুখী ত্বরণের মধ্যে থাকি, ঠিক আছে? এই, তাহলে আমরা এখানে সুষম বৃত্তীয় গতি পড়ছি। তাহলে গতি সুষম হোক অথবা অসম হোক, কেন্দ্রমুখী ত্বরণ থাকবে, কেন্দ্রমুখী বল থাকবে। কেন্দ্রমুখী বলের যোগান যদি আমরা দিতে ব্যর্থ হই তাহলে ওই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরবে না, ছিটকে যাবে। কোন বরাবর ছিটকে যাবে? স্পর্শক বরাবর দৌড় মারবে। কিভাবে? তোমার স্যার একটু পরীক্ষা করে দেখান, তুমি একটু বাসায় পরীক্ষা করো তো বাবা, একটু ওই দড়িটা ঘুরাইতে হাত থেকে দড়িটা ফসকে দিও তো, সে কি আর বৃত্তাকার পথে ঘুরবে? না, ঘুরবে না, সে দৌড় দিবে, কিন্তু স্পর্শক বরাবর কিন্তু দৌড় দিবে, চলে যাবে। বৃত্তাকার পথে স্পর্শক বরাবর দৌড় দিয়ে চলে যাবে, ওটা আর বৃত্তাকার পথে ঘুরবে না কিন্তু। কারণ কি? এখন তো কেন্দ্রমুখী বলও নাই, কেমনে বল থাকবে? তোমার হাতের উপর, সুতার মাধ্যমে হাতের উপর একটা কেন্দ্রমুখী বল কাজ করছিল, সে বলটা তখন আর নাই, সেই ত্বরণটা তো আর নাই কেন্দ্রের দিকে, তাহলে কিভাবে বস্তুটা ঘুরবে? ঘুরবে না।
তার মানে কি? তার মানে হচ্ছে বৃত্তাকার পথে কোনো বস্তুকে ঘুরাইতে হইলে, আবর্তন করাইতে হলে অবশ্যই তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিতেই হবে, দিতেই হবে। কোথা থেকে আসবে সেই কেন্দ্রমুখী বলের যোগান? হ্যাঁ, আসবে যে সিস্টেমে বস্তুটা ঘুরছে ওই সিস্টেম থেকে কেন্দ্রমুখী বলের যোগান আসবে। এখন বললাম স্যার সব সিস্টেম কি একই? না, সব সিস্টেম এক হবে কেন? আমি ঘোরাচ্ছি একটা দড়ি দিয়ে, একটা দড়ি বা সুতা দিয়ে একটা বস্তু, এটা একটা সিস্টেম। ইলেকট্রন ঘুরছে তার নিউক্লিয়াসের চারিপাশে, এটা আর একটা সিস্টেম। আমার পৃথিবীটা ঘুরছে সূর্যের চারিপাশে, এটা আর একটা সিস্টেম। আমি সাইকেল চালিয়ে, হুন্ডা চালিয়ে একটা বাঁক নিচ্ছে, একটা জায়গায় মনে করে বাঁক নিচ্ছে, ঘুরছি ঘুরছি ঘুরছি, এটা আর একটা সিস্টেম। এবার তোমরা দেখবা রাস্তাঘাটে তোমরা চলাফেরা করো, গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, দেখবে রাস্তা এক পাশে ঢালু অবস্থায় আছে, এইটা একটা সিস্টেম। অসংখ্য সিস্টেমের কথা বললাম। এক একটা সিস্টেম থেকে কেন্দ্রমুখী বলের যোগান এক এক রকম ভাবে দিতেই হবে। তুমি যদি ঘুরতে চাও, আবর্তন করতেই চাও, কেন্দ্রমুখী বলের যোগান দিতে ব্যর্থ হলে, ওই বস্তুটা কেন্দ্রমুখী বলের যোগান না পেলে বস্তু আর কেন্দ্র দিকে আবর্তন করবে না, আবর্তন বৃত্তাকার পথে আবর্তন করবে না। এইটা মাথার মধ্যে এখন লিখে নিতে পারো নোট আকারে, যে বৃত্তাকার পথে কোনো বস্তুকে আবর্তন করাতে হলে, ঘুরতে হলে অবশ্যই কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। নাম্বার 1 দাও, আর নাম্বার 2 দাও, কেন্দ্রমুখী বলের যোগানটা ওই সিস্টেম থেকে আসতে হবে বা আসবে। দুটা কথা নোট করে রাখো, খুবই খুবই ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ আমরা সিম্পল একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। যে আঙ্গুলে আমি একটা সুতা বাঁধবো, সুতার অপর পাশে একটা বস্তু বাঁধবো, বেঁধে ঘুরাবো এবং এক সময় বস্তুটা ছেড়ে দেব। ছেড়ে দিলে এই যে স্পর্শ করে আবার দৌড় দিবে, কেন্দ্রমুখী বল আউট, বস্তুটা আর বৃত্তাকার পথে ঘুরছে না। তাহলে আমরা কেন্দ্রমুখী বল নিয়ে অনেক কথাবার্তা বললাম, মানে আমরা চাচ্ছি রিয়েলাইজেশনের মাধ্যমে পড়তে। ওকে, এবার দেখো আমি ক্যালকুলাসের জন্য জোর দিয়ে পড়াই, আমার চাইতে মনে হয় ক্যালকুলাসে জোর দিয়ে পড়ায় আর কেউ পড়ায় কিনা জানি না, কারণ ক্যালকুলাসটা দিয়ে ফিজিক্সটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়, আর গণিত দিয়ে ব্যাখ্যা করলে ফিজিক্স সহজ হয়ে যায়। তোমরা অনেকে সেটা উপলব্ধি করে থাকবা। তো আমরা একটা এক্স অক্ষ নিলাম, এটা মনে করো, হ্যাঁ দেখো আমি ব্যাখ্যা দিচ্ছি সুন্দরভাবে। এটাকে মনে করো এক্স অক্ষ। তো এটা বস্তু একটা ঘুরছে, আবর্তন করছে, কোনো একটা সময় বস্তুটা মনে করে এখানে আসলো, এ বিন্দুতে আসলো, যে এখানে এ বিন্দু দিলাম, এ বিন্দু দিলাম, ঠিক আছে? তো দেখো তো এ বিন্দু স্থানাঙ্ক দাও তো, এ বিন্দু দিলাম, আচ্ছা দিলাম, যাও দিয়ে ফেলছি, আর কি করবো। আহা রে, এখানে ও দিলাম, এই দিলাম, সি দিলাম, উল্টা পাল্টা করে ফেলছি, সমস্যা নাই, দিলেই হয়েছে একটা বিন্দু। এটা ওটা মাঝখানে দিলে দেখতে ভালো লাগে, সেই জন্য বললাম আর কি, সমস্যা নাই। এ বিন্দু দিলাম এখানে, তো এ বিন্দু স্থানাঙ্ক নিয়ে লিখে নাও তো, এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। তাহলে দেখো এখান থেকে একটা বৃত্ত টানলাম, মানে লম্ব টানলাম, মনে করো এই ও বিন্দু থেকে একটা সময়ে, নির্দিষ্ট সময়ে বস্তুটা ঘুরতে ঘুরতে এ বিন্দুতে এসেছে। তো এই বিন্দুতে তার অবস্থান থাকবে, আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে অবস্থানটা দেখাচ্ছি, এটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিলাম মনে মনে, ঠিক আছে? মনে মনে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম। তো এটাকে থেটা চিন্তা করলাম, যে আমরা এক্স অক্ষের সাপেক্ষে এই এ বিন্দুটাকে থেটা পয়েন্টে চলে আসলো, ঠিক আছে? আমি এটা পড়াচ্ছি এই কারণেই যে আমরা সবকিছু পড়ে যাব আশা রাখছি। তো এইটুকার মান কিন্তু ওয়াই, আর এইটুকার মান এক্স। খেয়াল করে দেখো, ভেরি সিম্পল। আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করছি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করছি। তাহলে খেয়াল করে দেখো, এই কেন্দ্রমুখী বলের মানটা বের করলে আমাদের এই দিকে অনেক কিছু পাবো, এবং এটা এত বেশি ইম্পর্টেন্ট যে আমাদের এই যে এতগুলা কথা বললাম, এই কথাগুলো তোমার মনে পড়বে যে হ্যাঁ, এই কথাগুলো আসলেই আমার দরকার ছিল, স্যার অনেকক্ষণ বলে এই কথাগুলা বলছে, দরকার আসলেই আছে। যখন আমরা অঙ্কগুলা করতে যাব, দেখবো যে অনেক মজা নিয়ে করতে পারবো তখন। হ্যাঁ, ওকে। এবার তাহলে এই এ বিন্দুর অবস্থান ভেক্টর কত বলো দেখি। এ বিন্দুর অবস্থান ভেক্টর আমি একেবারে ক্যালকুলাস দিয়ে বোঝাচ্ছি, ক্যালকুলাস দিয়ে বোঝাচ্ছি, অন্যভাবে বোঝানো যেতে পারে, ক্যালকুলাস দিয়ে বোঝানোটাকে আমি অধিক গ্রহণযোগ্য মনে করছি এই ক্ষেত্রে, কারণ ক্যালকুলাস তোমাদের আমি ভালো করে বুঝিয়েছি, বারবার বুঝিয়েছি। এ বিন্দুর অবস্থান ভেক্টর মনে করো, এই অবস্থান ভেক্টরের নাম দাও আর, আর দিলাম, হ্যাঁ আর। এই যে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। ওকে, তাহলে আর, তাহলে এই তীর চিহ্ন দাও এখানে একটা, এই যে একটা তীর চিহ্ন দিলাম। তাহলে আর ইজ ইকুয়াল টু কত, এক্স আই, এই যে এক্স অক্ষ, এক্স অক্ষকে আমরা আই বলি আর ওয়াই অক্ষকে জে বলি, প্লাস হচ্ছে ওয়াই জে, প্লাস ওয়াই জে, ঠিক আছে, প্লাস ওয়াই জে। তাহলে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে কে আর লিখলাম না, ত্রিমাত্রিক না কিন্তু, ঠিক আছে? এক্স কমা ওয়াই, তাহলে এক্স
প্লাস হচ্ছে ওয়াই জে। ওকে, এবার খেয়াল করো তো, এই যে বস্তুটা ও থেকে এতে এসেছে, বৃত্তের কেন্দ্রে আমি যদি আর একটা বৃত্ত এখানে দাগাই, থিটা বাদ দাও, একটা বৃত্ত দাগানোর দরকার নেই। থিটা ইজ ইকুয়াল টু ওমেগা ইজ ইকুয়াল টু থিটা ভাগ টি, সবাই জানি, আমরা শিখেছি, এই প্রথম দিনে শিখেছি, কিন্তু যখন বৃত্তাকার গতি শুরু করছিলাম, যে কৌণিক বেগ ইজ ইকুয়াল, কৌণিক সরণের হারকে বলা হচ্ছে কৌণিক বেগ। থিটা ইজ ইকুয়াল টু কত? ওমেগা টি। অতএব থিটা ইজ ইকুয়াল টু কত? ওমেগা টি। প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে পড়াবো। থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। আচ্ছা, আসার চিত্র দাগা নি, এখানে ঝামেলা মুক্ত হই। এই যে এখান থেকে চিত্রটা, ওই চিত্রটাকে একটু ভেঙে এখানে আনি, হ্যাঁ, ওই চিত্রটাকে একটু ভেঙে এখানে আনি, ওই চিত্রটাকে ভেঙে এখানে এখানে একটু আনলাম। এই যে এই বিন্দুটার নাম হচ্ছে, এটার নাম দাও তো একটা টি দাও, টি দিলাম। এর নাম হচ্ছে টি, এর নাম দেওয়া হচ্ছে এ, এর নাম দিলাম থেটা, হ্যাঁ থেটা। আর এটুকার নাম হচ্ছে, যেহেতু এ বিন্দু স্থানাঙ্ক লিখেছি এক্স কমা ওয়াই, এটা ওয়াই, এটা হচ্ছে এক্স। তাহলে ঠিক আছে, এটাকে একটু টেনে দিই, দেখতে ভালো লাগবে। এই যে, এই যে, তাহলে এখন দেখো তো, এটা হচ্ছে অবস্থান ভেক্টর ছিল। এখন বলো তো, এটার নাম দিয়েছিলাম আমরা আর। তাহলে এই থেটা কস থেটা সমান সমান কি? কস থেটা সমান সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ এক্স ডিভাইড বাই আর। এই যখন আমি কস থেটা লিখবো, দুটা বাহুর অনুপাত, বাহুর মান এটা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আর কস থেটা। আর এখানটা যদি সাইন থেটা নিই, তাহলে পাবো হচ্ছে ওয়াই ভাগ আর, আমরা শিখেছি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থেটা, ঠিক আছে। তো আমরা এই দুটো একটু লিখবো এক্স এর জায়গায়। প্রশ্ন হচ্ছে স্যার কেন লিখতেছি, এটাও ব্যাখ্যা দিব, ঠিক আছে। আর ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স এর জায়গায় লিখবো আমরা আর কস থেটা, আর কস থেটা ইন্টু আই, মানে এইটুকার মান হচ্ছে আর কস থিটা আকারও লেখা যেতে পারে, তাই না। প্লাস হচ্ছে ওয়াই এর জায়গায় কি লিখবো আমরা? আর সাইন থিটা লিখবো, আর সাইন থিটা ইন্টু জে। কেন লিখছি ব্যাখ্যা দিব বলেছি। আর ইজ ইকুয়াল টু, দেখো তো, আর তো থাকলোই, এটা আর এর মান, এই আরটা ভেক্টর কিন্তু, আর এটা কি? মান। এইটু বাহু দৈর্ঘ্য মানে কি? মান। দেখো তো, থেটার জায়গায় কি লেখা যায়? ওমেগা টি লেখা যায়। কস থেটার জায়গায় লিখবো ওমেগা টি ইন্টু আই, প্লাস হচ্ছে একটু নিচে লিখি, আর সাইন থেটার জায়গায় লিখবো হচ্ছে ওমেগা টি। এবার খান্ত যাবো, আর চেঞ্জ করবো না, টিতে নিয়ে আসছি, সময়তে নিয়ে আসছি। সময় নিয়ে আসলাম কেন? কারণ আমি, আর মানে কি? সরণ ভেক্টর বা অবস্থান ভেক্টর না, এই অবস্থান ভেক্টর বা সরণ ভেক্টর একই। এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব না, এই ব্যাসার্ধ ভেক্টর না, এটা ব্যাসার্ধ না, বৃত্তাকার পথে ব্যাসার্ধ না, আর অবস্থান ভেক্টর এখানে ব্যাসার্ধ ভেক্টরে বলা হয়, তাই না। তাহলে ব্যাসার্ধ মানে কি? সরণ, সরণ ভেক্টর আমরা পেয়েছি। আচ্ছা বলো তো, সরণের সামনে যদি একটা ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে দিই, ডিডিটি দিয়ে দিই, তাহলে কিন্তু বেগ পেয়ে যাবো। কারণ আমার অন্তরীকরণ অপারেটরের কাজই হচ্ছে পরিবর্তনের হার বের করা। আমি এখন মনে করো এই সরণের পরিবর্তনের হার বের করতে চাই, সবচেয়ে মোক্ষম উপায় কি? ডিফারেন্সিয়েশন করা। কেন? কারণ প্রত্যেকটা মোমেন্টে বেগের পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা এভরি মোমেন্ট। যদি বলে 1,00,00,000 সেকেন্ডের, তবুও পরিবর্তন হচ্ছে। ইয়েস, আমি এখানে কি করে আমি এখানে বেগ বের করবো? অবশ্যই ডিফারেন্সিয়েশনের সাহায্য নিব। তাই আমি এখানে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আনবো। ডিফারেন্সিয়েশনের ফর্মুলা যখন আমি আনতেছি, ডিডিটি লাগবে, কারণ বেগের পরিবর্তনের হার বা সরণের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে করতে হবে। সময়ের সাপেক্ষে যদি করতে চাই, এই সমীকরণের মধ্যে সময় আনাটা জরুরি বিষয় না? ইয়েস, জরুরি বিষয়। যেহেতু এই এক্স এর মধ্যে আর আছে, আর cos থিটা আছে, এবং এই থিটার মধ্যে আবার টি আছে, সময় আছে। আমি এটাকে এক্স কে কনভার্ট করে থিটাতে নিয়েছি, থিটাকে কনভার্ট করে আমরা টি তে নিয়েছি, সময়তে নিয়েছি। সময়ের সাপেক্ষে আমি অন্তরীকরণ করব, তাই এখন আমরা অন্তরীকরণ করব, ঠিক আছে। আমি একটু এইটা একটু ওই পাশে নিয়ে গেলাম, লাইনটা একটু কপি করছি, হয়ে গেছে। অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি। এখানে একটা অতিরিক্ত মাথার উপর তীর চিহ্ন দিয়েছি, এখানে তীর চিহ্ন হবে না, সরি। আর কস ওমেগা টি আই প্লাস হচ্ছে আর সাইন ওমেগা টি জে। এখন আমরা অন্তরীকরণ করব। কি করব? কার সাপেক্ষে? ডিডিটি। ডিডিটি কার? এই ডিডিটি নিলাম, অন্তরীকরণ অপারেটর পরিবর্তনের হার বের করে দেবে কার? এই যে আর এর, মানে কি? সরণের, সরণ ভেক্টর। সরণ ভেক্টর, তাহলে কি পাবো? বেগ ভেক্টর পাবো। তো এই পাশে ডিডিটি নিতে হবে না, এই পাশে ডিডিটি নিতে হবে। আর কস ওমেগা টি আই প্লাস হচ্ছে আর সাইন ওমেগা টি জে। তো এখানে বেগ লিখতে পারি, বেগ ভেক্টর, কিন্তু এখানে ভেক্টর চিহ্ন ভেক্টর দিব, অবশ্যই ভেক্টর চিহ্ন দেবো। এখানে ভেক্টর চিহ্নটা দেওয়া খুবই জরুরি এই ডেরিভেশনের ক্ষেত্রে, কারণ প্রত্যেকটা মোমেন্টে কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে বলেই কিন্তু আমরা এখানে ডিফারেন্সিয়েশনের সাহায্য নিচ্ছি। অন্যভাবে করলে সেটা পারফেক্ট হবে না। এবার ভাগ ভাগ করে লেখো, ডিটি অফ আর কস ওমেগা টি আই। দেখো, আমরা পড়ছি নিউটনীয় বলবিদ্যা, ক্যালকুলাস এসে হাজির, ক্যালকুলাস এসে হাজির। আচ্ছা, এটা একটু কেটে দিলাম রে বাবা, এখানে
ভাগ ভাগ করে লিখলাম, আলাদা করে লিখলাম, হ্যাঁ। আর সাইন ওমেগা টি, তোমরা যখন এগুলো শিখবা ভালোভাবে তখন আর এগুলো আলাদা ফালাদা করে লিখবো না, একবারে করে ফেলবো। চাচ্ছি তাড়াতাড়ি শিখে ফেলো। অন্তরীকরণ পড়াচ্ছি গণিত ব্যাচে, ওগুলোতে কভার করে ফেলবো। আচ্ছা, ডিডিটি আর লিখবো না। আর কজ ওমেগা টি, কস কে করলে মাইনাস সাইন হয়, সত্য এটা, এটা জানানো তো জরুরি বিষয় না। কস কে করলে মাইনাস সাইন, এটা মুখস্থ করলেই হবে। মাইনাস আর সাইন ওমেগা টি ইনটু একটা ওমেগা আসবে, একটা ওমেগা অতিরিক্ত আসলো কিন্তু, কারণ কি আমরা অন্তরীকরণে শিখেছি অলরেডি, যারা শিখো নাই পরে শিখবা, যে কস টি কে অন্তরীকরণ করলে সাইন টি পেতাম। এখন তো কস টি কে অন্তরীকরণ করি নাই, এখন তো কস ওমেগা টি কে অন্তরীকরণ করেছি। তো ওমেগা টি তো টি না, অন্য কিছু, ওটাকে আবার অন্তরীকরণ করে আমরা ওমেগা লিখেছি, প্লাস অন্তরীকরণ করছি মনে করো। আর সাইন সাইন কে করলে কি হয়, কস ওমেগা টি জে ইনটু একটা ওমেগা থাকবে একটা আলাদা, তাই না? তাহলে ভি ইজ ইকুয়াল টু পেলাম কত, মাইনাস ওমেগা আর সাইন ওমেগা টি প্লাস ওমেগা আর কস ওমেগা টি জে, এখানে থাকবে আই, এখানে থাকবে জে, বেগ কিন্তু পাওয়া গেছি। এবার বের করবে যে ত্বরণ। ত্বরণ মানে কি, বেগের পরিবর্তন হার, তাহলে এখানে একটা পরিবর্তন হার দিয়ে দিই, ডিডিটি অফ ভি। দেখো মজার ব্যাপার, খালি ডিডিটি করলে কিন্তু আমি বেগ পেলাম একবার, একবার পাচ্ছি ত্বরণ, এই একবারে করবো। এবার দেখো তো, সাইন কে করলে কি মাইনাস ওমেগা আর থাকলো, সাইন কে করলে কস ওমেগা টি ইনটু একটু অতিরিক্ত ওমেগা আসবে। অন্তরীকরণ যদি কেউ না বুঝো, অন্তরীকরণ করে বুঝে নিবা, আমি ক্লাসগুলো নিব, সেগুলো ক্লাসে জয়েন করে ফেলো। ওমেগা আর এখানে মাইনাস সাইন ওমেগা টি ইনটু আর একটা ওমেগা আসবে, এখানে একটা জে থাকবে, ঠিক আছে? তো পেলাম কি, মাইনাস ওমেগা স্কোয়ার আর কস ওমেগা টি আই মাইনাস ওমেগা স্কোয়ার আর সাইন ওমেগা টি জে, মাইনাস কমন নাও, মাইনাস মাইনাস ওমেগা স্কোয়ার কমন নাও, আর কস ওমেগা টি আই প্লাস আর সাইন ওমেগা টি জে, এখানে টি হবে, ঠিক আছে? মনে আসছে প্রশ্ন, স্যার আর সহ কমন নিলেন না কেন? আর সহ কমন নেই না এই কারণে যে এই জায়গা, এই জিনিসটার মান দেখো, এই যে দেখো, এই জিনিসটার মান হচ্ছে এই যে এটা, এই যে এই যে আর 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 কস থেটা, এই যে আর কস ওমেগা টি আই আর সাইন ওমেগা টি জে, এটা সমান সমান হচ্ছে, লিখতে পারি আমরা কি, আর ভেক্টর লিখতে পারি। তাহলে আমরা পেলাম মাইনাস ওমেগা স্কোয়ার আর ডিডিটি ভি মানে কি এ, এই যে ত্বরণ পেয়ে গেছি রে বাবা, কেন্দ্রমুখী ত্বরণ পেয়ে গেছি, এই যে কেন্দ্রমুখী ত্বরণ পেয়ে গেছি মাইনাস ওমেগা স্কয়ার আর, ঠিক আছে? এই আরটা হচ্ছে ভেক্টর রাশি, তাই না? এই দেখো, এই যে এই পুরোটা মিলে একটা আর ভেক্টর রাশি। এখানে তোমাদের আমি যদি একটু সুন্দর করে লিখি, এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার আর। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার এই মাইনাস চিহ্ন কিভাবে আসলো? এবার খেয়াল করো, মজাটা এখানেই। ক্যালকুলাস কিন্তু আমাকে কারেক্ট ইনফরমেশন দিয়ে দিছে। দেখো তো, এই সরণ ভেক্টরের দিক কোন দিকে, এই যে কেন্দ্র থেকে এর দিকে, আর কেন্দ্রমুখী ত্বরণের দিক কোন দিকে, কেন্দ্রের দিকে। দেখো, কেন্দ্রমুখী ত্বরণের দিক কেন্দ্রের দিকে, আর সরণ ভেক্টরের দিক কোন দিকে, এই যে কেন্দ্র থেকে এর দিকে, মানে উল্টা। উল্টা আমরা ভেক্টরে কিভাবে প্রকাশ করি, মাইনাস দ্বারা প্রকাশ করি, এই যে মাইনাস চলে আসছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে মাইনাস, সরণ ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর এবং কেন্দ্রমুখী ত্বরণের দিক একেবারে পরস্পর বিপরীতমুখী। বুঝতে পেরেছ? কেন্দ্রমুখী ত্বরণ কেন্দ্রমুখী, আর ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে কেন্দ্র থেকে কোন বরাবর, বাইরের দিকে, কেন্দ্র থেকে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। বুঝতেই পারছো তীর চিহ্ন কোন দিকে দিচ্ছি, এই যে এই যে এই বিন্দুর অবস্থান ভেক্টর মানে কি, সি থেকে তীর চিহ্ন হবে, ঠিক আছে? সি থেকে এ এর দিকে তীর চিহ্ন হবে, ক্লিয়ার?
আর একটু পড়াবো। দেখো, তাহলে আমরা বেশি পড়াবো না, আর আর 15 মিনিট, 10-15 মিনিট পড়াবো। ঠিক আছে? একটু বাসায় বসে থাকো, ছুটির দিন, একটু পড়াশোনাটা একটু আগায় নিতে হবে, বুঝতে পেরেছো? রমজান মাস, এজন্য আমি 2টা লিঙ্কের ফুল ক্লাস নিতে আমারও ভালো লাগে না, আমার ভালো লাগে, আর আমার সমস্যা নাই। তোমাদের কথাটা ভেবেই আসলে আমি একটু ছোট ছোট ক্লাসই নেওয়ার চেষ্টা নিচ্ছি আর কি। যে অনেকে বলেছে বোরিং লাগে বা 2টা লিঙ্ক ক্লাস, আসলে অনলাইনে ক্লাস করাটা আসলেই ভালো বিষয় না। ঠিক আছে? তো এটা আমরা পেলাম, আমি এটা একটু লিখছি আবার, হ্যাঁ? ব্যাখ্যা দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিছি, কোন লাইন থেকে কেন কোন লাইনে গেছে আমি সবকিছু কিন্তু ব্যাখ্যা দিয়ে তোমাদের পড়াই, জাস্ট বোঝার জন্য। প্রত্যেকটা জিনিসের, যেখানে আমি এক্স থেকে টি তে কেন এসেছে এটারও ব্যাখ্যা কিন্তু দিয়েছি আমি, বুঝতে পেরেছ? এত ব্যাখ্যা করে কিন্তু কেউ পড়ায় কিনা আমার জানা নেই। এত ব্যাখ্যা করে, বিশেষ করে গণিত এত ব্যাখ্যা করে কেউ পড়ায় না। প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা লাইনের আমি ব্যাখ্যা দিয়েছি, কোন লাইন থেকে কোন লাইনে আমি যাচ্ছি, প্রত্যেকটা লাইনের। এ ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার আর, এটা আমরা কেন্দ্রমুখী ত্বরণ পেয়েছি, এবং মাইনাসের ব্যাখ্যা আমরা দিয়ে নিয়েছি, কেন্দ্রমুখী ত্বরণ আমরা পেয়েছি। কেন্দ্রমুখী বল তো আর সমস্যা না, বল মানে কি, বল খুবই সহজ, এ ফিজিক্যাল টাইমে ভরের তো আর কোনো ঝামেলা নাই, ভর খালি গুণ করলে আমি ত্বরণ পেয়ে যাবো, তাই না? বল পেয়ে যাবো। এবার দেখো তো, আমরা একটা জিনিস লিখেছিলাম, মনে আছে কিনা খেয়াল করো তো, 1 নম্বর সমীকরণ দিলাম, কেন্দ্রমুখী ত্বরণ আমরা পেয়ে গেছি, ব্যাসার্ধ ভেক্টরের সাথে তার দিকের পরিবর্তন হচ্ছে উল্টা, ব্যাসার্ধ ভেক্টরের সাথে তার দিক হচ্ছে উল্টা, পারস্পরিক বিপরীতমুখী। আচ্ছা, এবার একটু খেয়াল করো, একটা একক ভেক্টরকে কিভাবে লেখা যায় দেখো তো। একক ভেক্টর যে কোনো একটা লিখলাম মনে মনে, একক ভেক্টর, তোমরা শিখেছো একক ভেক্টর মানে কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করা। তাহলে আমি যদি বলি আর ভেক্টরের একক ভেক্টর লিখবো, তাহলে আর ভেক্টরকে আর ভেক্টরের মান দ্বারা ভাগ করা। আর ভেক্টরের মান মানে কি, জাস্ট আর। এ ভেক্টরের মান মানে কি, জাস্ট এ। এখন যদি বলি স্যার একটু আর ভেক্টর ইজ ইকুয়াল, তাহলে কি লিখতে পারি, আর ইন্টু ইটা, মানে ওই ভেক্টরের মান ইন্টু ওই ভেক্টরের দিক। এই একটা ভেক্টর লেখার নিয়ম কি, ওই ভেক্টরের মান ইন্টু ওই ভেক্টরের দিক। দেখো দেখো, আমি বললাম যে একটা বেগ বেগ ভেক্টর লিখছি, দেখো এই যে 4 মিটার পার সেকেন্ড আই। দেখো তো কি কি লিখছি এটার মধ্যে, এই দেখো 4 মিটার পার সেকেন্ড আই, মানে কি, মানে হচ্ছে যে একটা বেগ ভেক্টর আমরা লিখেছি, ওই বেগের মান কত, 4 মিটার পার সেকেন্ড, দিক কোন দিকে, এক্স অক্ষ বরাবর। এবার যদি বলি তোমাকে ভি ইজ ইকাল টু 4 মিটার পার সেকেন্ড যে, তুমি কি বুঝবা, এই ভেক্টরের মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, দিক কোন দিকে, ওয়াই অক্ষ বরাবর। তার মানে একটা ভেক্টর লেখার নিয়ম হচ্ছে মান লিখতে হবে, সাথে সাথে দিক লিখতে হবে। আই জে কে, এটা তো আমি বুঝি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা, কিন্তু আমি যদি বলি এই তিনটা বাদে অন্য দিক, অন্য দিক হতে পারে না, হতেই পারে, তখন তো আমি আর আই জে কে লিখতে পারবো না। তখন আমি কি লিখি, তখন আমি লিখি ইটা, ইন জেনারেল প্রেজেন্টেশন। ইটা, এটা মানে ওই ভেক্টরের দিক, যেদিকে দিক সেটাই বোঝাই, যেদিকে দিক সেদিকে বোঝায়। এখানে কি আমি বলতে পারবো যে কোন দিকে দিক, এই আর ভেক্টরের দেখো তো এইদিকে দিক হতে পারে, এই এ বিন্দু যখন বস্তুটা ঘুরে ঘুরে এখানে আসে তখন এই দিকে দিক, যখন এই বস্তুটা ঘুরে ঘুরে এই দিকে আসে তখন এই দিকে দিক, বলতে পারতেছি না স্পেশাল দিক কোন দিকে, কিন্তু ওই ভেক্টরের ওই মুহূর্তের দিক এটা, এই জন্য বলেছি। ঠিক আছে? তখন এটাকে আমি লিখবো। তাহলে আমি যদি বলি যে আর ভেক্টরের মান কত, এখন দেখো তো খেয়াল করে, এখন আমি এই কেন্দ্রমুখী বলের ত্বরণের মানটা বের করব, এই যে মানটা বের করবো, তাহলে দুই উভয় পাশে কি করতে হবে, মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর। ঠিক আছে? তো আর ভেক্টরের মান দেখো তো খেয়াল করে, আর ভেক্টরের মান কি, শুধু আর, দেখো তো আর ভেক্টরের মান ইজ ইকুয়াল টু আর ইন্টু ইটা, তার মান মানে কি, শুধু আর, তাই না? এটার মান ওয়ান, একক ভেক্টরের মান কত, ওয়ান, এই যে ওয়ান আর। তখন যদি বলি যে এটার মান কত, দেখো তো এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। এবার একটা জিনিস খেয়াল করবা, কিন্তু মাইনাসটা কিন্তু নিব না আর, কারণ কোন একটা ভেক্টরের মান কি, কোন একটা ভেক্টরের মান মাইনাস হলেও মান প্লাস, প্লাস হলেও মান হচ্ছে প্লাস। কিভাবে, তো তোমাকে বললাম যে এটা দেখো তো, এখান থেকে এই ভেক্টরের মান হচ্ছে 5 মিটার,
আমি বললাম না এই ভেক্টরটাকে উল্টা দিকে মান বের করো, তুমি কি বলবা -5 মিটার? না, তুমি যদি খালি মান বলো, বলো না স্যার 5 মিটার, এটা দৈর্ঘ্য 5 মিটার, এটা দৈর্ঘ্য 5 মিটার। তার মানে আমরা শিখেছি যে কোন একটা ভেক্টরের মান যা, তার নেগেটিভ ভেক্টরের মানও তাই, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ওমেগা স্কয়ার আর লিখতে পারি, ওমেগা স্কয়ার শুধু আর লিখতে পারি। এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের মান, এটা আমরা একটু ডিনোট করলাম, কেন্দ্রমুখী ত্বরণের মান। এখানে নেগেটিভ চিহ্ন আমার লাগবে না, আমি জাস্ট মান নিছি, কিন্তু এটা কেন্দ্রমুখী ত্বরণের মান, কেন্দ্রমুখী ত্বরণের মান, মান আসলে এটা। আর যদি আমি ভেক্টর আকারে লিখি, তাহলে কিন্তু মাইনাস অবশ্যই লিখতে হবে, a is equal to মাইনাস ওমেগা স্কয়ার আর। আমাদের একটা বিখ্যাত সমীকরণ ছিল, মনে আছে কিনা দেখি তো, v is equal to r ওমেগা, মানে কৌণিক বেগের মান আর রৈখিক বেগের মানের মধ্যে সম্পর্ক, কৌণিক বেগ আর হচ্ছে রৈখিক বেগ, তাই না? মান কিন্তু রৈখিক বেগের মান বললে ভালো হয়, যেহেতু এই থিওরিটা পড়ছি, কৌণিক বেগের মান আসলে, তাই না? আর আরটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধের মান, ব্যাসার্ধের মান, তাই তো? আমরা কি লিখেছি? a is equal to লিখেছি ওমেগা স্কয়ার আর। তাই বললাম না আমার হাতে ওমেগা নাই, আমি ওমেগাকে আর এর মাধ্যমে প্রকাশ করব, তাহলে v is equal to ওমেগা আর, তাহলে ওমেগা is equal to কত? v ডিভাইড বাই আর, তাহলে v ডিভাইড বাই আর হোল স্কয়ার গুণ হচ্ছে আর, তাহলে আমরা পাচ্ছি a is equal to v স্কয়ার ভাগ আর স্কয়ার গুণ হচ্ছে আর, তাহলে আমরা কি পাচ্ছি? a is equal to v স্কয়ার ভাগ আর। তাহলে আমরা ত্বরণের কি পেলাম? তিনটা জিনিস পেলাম, a is equal to আর ওমেগা স্কয়ার বা ওমেগা স্কয়ার আর একটা পেলাম হচ্ছে v স্কয়ার ভাগ আর। তুমি কোনটা মনে রাখবা? তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। আমার দুটাই মনে থাকে, অনেকদিন ধরে পড়াচ্ছি, তবে এটা মনে রাখতে ভালো লাগে, v স্কয়ার ভাগ আর, a is equal to v স্কয়ার ভাগ আর। v জানলে আমি আর ওমেগা এখান থেকে সম্পর্ক থেকে আমরা বের করে নিতে পারবো। তো কেন্দ্রমুখী আমরা বল পেয়ে গেছি, ত্বরণ পেয়ে গেছি, বল আর ব্যাপার না, বল আর কি বলবো, খালি এমটা গুণ করে দিলে হবে। কেন্দ্রমুখী বলের মান, মানটা দেখো তো, যদি আমি f is equal to m এ লিখবো, এবার কিন্তু মানটা লিখছি, হ্যাঁ মানটা লিখছি, তাহলে f is equal to m v স্কয়ার ভাগ আর, এটা একটু মনে রাখবো আমরা, হ্যাঁ। বা হচ্ছে এটা যদি লিখি তাহলে কি লিখবো আমরা? m আর ওমেগা স্কয়ার, দুইটাই আমার মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশন। f is equal to m v স্কয়ার ভাগ আর m দিয়ে বাদ দিয়ে লিখলে আমরা লিখবো হচ্ছে, m দিয়ে বাদ দিয়ে লিখলে কি লিখবো? m দিয়ে বাদ দিয়ে লিখলে আমরা লিখবো হচ্ছে ত্বরণ, m বাদে কে থাকে দেখো তো? ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী বলের মান হচ্ছে m v স্কয়ার ভাগ আর বা m r ওমেগা স্কয়ার। তো এখানে যদি একটু কেন্দ্রমুখী বলের আমরা ভেক্টর রূপ লিখি, তাহলে কি লিখতে হবে? মাইনাস লিখতে হবে, মাইনাস m ওমেগা স্কয়ার আর। এই যে দেখো এখানে খালি এমটা গুণ করে দিয়েছি, ওই যে কই গেল, এই যেটা এখানে খালি এমটা গুণ করে দিয়েছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমার কেন্দ্রমুখী বলের আবার একটু লিখি, মাইনাস m ওমেগা স্কয়ার এই যে আর, ঠিক আছে? এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের ভেক্টর রূপ, এটা মাইনাস কেন দিতে হবে, কারণ কেন্দ্রমুখী বল এবং ব্যাসার্ধ ভেক্টর পরস্পর বিপরীতমুখী, পরস্পর বিপরীতমুখী, ঠিক আছে? এই যে তাহলে এটা গেল আমার কেন্দ্রমুখী বলের মান, কেন্দ্রমুখী বলের দিক সহ ভেক্টর রূপ, সবকিছু আমরা কিন্তু পেয়ে গেলাম। আমার সব জায়গায় লাগবে, বিশেষ করে কোনটা মনে রাখতে বলেছি? বিশেষ করে মনে রাখতে বলেছি হচ্ছে এইটাই, কোনটা? যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে হলে তার কেন্দ্রমুখী বলের যোগান দিতেই হবে, কেন্দ্রমুখী বলের যোগান দিতে না পারলে, ব্যর্থ হলে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরবে না, চলবে না, ঠিক আছে? তাহলে কোন দিক দিয়ে দৌড় মারবে? বৃত্তাকার পথে স্পর্শক বরাবর চলে যাবে, তাই তো? যদি তুমি কেন্দ্রমুখী বলের যোগান দিতে না পারো, অর্থাৎ ছিটকে পড়বে, যেটাকে বলি আমরা। আমরা একটু রিয়েল লাইফে একটু চিন্তা করি তো, তোমরা যারা সাইকেল চালাও একটু দেখো তো, ওই যখন যেখানে বাঁক থাকে, মানে বাঁক বা আর কি, এই যে রাস্তা মনে করে যাচ্ছ সোজা, এই যে সোজা যাচ্ছ, এখানে একটা বাঁক আছে, ওখানে দেখবা সাইকেল চালক বা হোন্ডা চালক শরীর সহ হোন্ডা বা সাইকেলকে একটু হেলে নিয়েছে এই কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য। ওইটা যদি না হালো তুমি, তাহলে তুমি রাস্তা ওই গাড়ি থেকে, গাড়ি বলতে ওই হোন্ডা থেকে বা সাইকেল থেকে ছিটকে পড়বা, ছিটকে পড়বা, অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে, ঠিক আছে? এই প্রবলেম গুলো আমরা করবো পরবর্তী সময়ে, ঠিক আছে?
একটু রিয়েল লাইফে চিন্তা চিন্তা করে করে পড়বো, ঠিক আছে? তো আমাদের পরীক্ষায় আসে এরকম একটা অঙ্ক আমি দেখাচ্ছি। 100 গ্রাম ভরের একটা বস্তুকে, একটা উদাহরণ নিচ্ছি, 100 গ্রাম ভরের একটি বস্তুকে যেহেতু সুতা সুতা করতেছি, 50 সেন্টিমিটার 50 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্তে ঘুরে, দীর্ঘ একটি সুতার সাহায্যে হ্যাঁ, মিনিটে মিনিটে 120 বার ঘোরানো হচ্ছে। 120 বার ঘোরানো হচ্ছে হচ্ছে ঠিক আছে, 100 গ্রাম ভরের একটা বস্তুকে, ঠিক আছে? তো আমি এখানে প্রশ্ন করলাম যে কেন্দ্রমুখী বলের মান কত? কেন্দ্রমুখী কেন্দ্রমুখী ত্বরণ বলের মান কত? কেন্দ্রমুখী ত্বরণ এবং কেন্দ্রমুখী বলের মান কত? বুঝতেই পারছো, ত্বরণ বের করলে আমার বল বের হয়ে যাবে, কেন্দ্রমুখী বলের মান কত? ঠিক আছে, ওকে। আমাদের সমাধানে চলে আসি। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, 3 মার্কের জন্য আসে, নৈর্ব্যক্তিক আকারে আসে। ভেরি সিম্পল। এম ইজ ইকুয়াল টু কত? 100 গ্রাম। 100 গ্রাম বা 0.1 কেজি, 0.1 কেজি। এগুলো যদি তোমার ক্যালকুলেশন অ্যাবিলিটি কম হয়ে থাকে, এগুলোকে ডেভেলপ করার চেষ্টা করো, ঠিক আছে? ডেভেলপ করার চেষ্টা করো। এটার জন্য ক্যালকুলেটর টিপে অঙ্ক করা, ক্যালকুলেটর টিপলে তো যে কেউ পারে, তার সাথে তোমার ডিফারেন্স কি? তুমি তাদের সঙ্গে মানে কম্পিটিটিভ এক্সামে আগায় যাবা কেমনে? এটা তো এইচএসসি পরীক্ষা না, এটা মনে করো ওই ভর্তি পরীক্ষা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এগুলো আসে ছোট ছোট অঙ্ক। তোমার এটা 5 সেকেন্ডের মধ্যে হিসাব নিকাশ করতে হবে, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিটের বেশি না, ঠিক আছে? বুয়েট অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন অ্যাডমিশন টেস্ট, অন্যজনও পারে, তুমিও পারো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? তোমাদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? তুমি কম সময়ে পারো, সে বেশি সময়ে পারে, এটাই তোমাকে তার দিক থেকে আগায় নিবে, মাথায় যেন থাকে। এটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি বারবার, ঠিক আছে? অত্যন্ত ফাস্ট হতে হবে। ছোট ছোট ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটর হাত দিবা না। ছোট ছোট ক্যালকুলেশন করার জন্য বামে ডানে, হাতের বামে ডানে ক্যালকুলেটর রাখবা না, সমস্যা নেই, তুমি বাসায় পড়াশোনা করছো, ক্যালকুলেটরের পাশে না থাকলে কিচ্ছু হবে না। যখন বড় ক্যালকুলেশন হবে তখন ক্যালকুলেটর টান দিবা, আর বা পাশে থাকলেও ক্যালকুলেটরে হাত দিবা না ছোট ছোট ক্যালকুলেশন করার জন্য, ঠিক আছে? ছোট ছোট ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটরে হাত দিবা না। এটা একদিনে আয়ত্ত হয়েছে আমার না, অনেক দিনে আয়ত্ত হয়েছে। ক্যালকুলেশন অ্যাবিলিটি একটু দেখে রাখবা যে আমার অ্যাবিলিটিটা কিরকম, ক্যালকুলেশন অ্যাবিলিটি দেখবা অত্যন্ত স্ট্রং, অত্যন্ত পাওয়ারফুল, ঠিক আছে? তো এটা একদিনে অ্যাবিলিটি তুমি অর্জন করতে পারবা না, অ্যাবিলিটিতে আসবে না, ক্ষমতা আসবে না। সুতরাং এটা অবশ্যই বাড়ানোর চেষ্টা করো। এবার দেখো হচ্ছে 50 সেন্টিমিটার দীর্ঘ, তাই না? তাহলে এল, সুতার দৈর্ঘ্য ওই যে এল, 50 সেন্টিমিটার। তো এটাকে আমরা আর বলতে পারি, তাই না? কারণ একটা দীর্ঘ সুতার সাহায্যে যদি ঘুরানো হয়, তাহলে ওটা এলটাকেই কিন্তু আমরা আর বলতে পারি, তাই না? তাহলে আমরা আর বলছি এটা, যেহেতু ব্যাসার্ধ, ওই বৃত্তের ব্যাসার্ধ পথেই ঘুরবে, 0.5 মিটার, আর মিনিটে 120 বার, তাই তো? তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন ডিভাইড বাই টি। তাহলে 2 পাই গুণ এন হচ্ছে 120, টি হচ্ছে 60 সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা কিন্তু বের করা শিখাইছি, সব সময় লাগবে। তাহলে আমরা পাচ্ছি 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। আর একটা জিনিস শিখবা, অনুমান করতে শিখবা। অনুমান করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে, চারটা তো থাকে না, এটা হবে না, এটা হবে না। কমপক্ষে তুমি যদি দুইটা বাদ দিতে পারো, তাহলে তোমার উত্তর কিন্তু দুইটার মধ্যে একটা হবে। তার মানে কি তুমি 50% তোমার উত্তর হবে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, এটা হবে না, এটা হবে না, এই দুইটা বাদ দিতে পারলে তুমি চারটার মধ্যে কিন্তু তুমি দুইটা বাদ দিতে পেরেছ, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট গেস করাটা। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি, আমাদের সূত্র হচ্ছে এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার আর। এ ইজ ইকুয়াল টু, এ সি লিখতে পারো, শুধু এ লিখতে পারো, তোমার ইচ্ছা। ওমেগার মান হচ্ছে 4 পাই, তার উপর স্কয়ার, আর আর এর মান হচ্ছে 0.5। তাহলে আমরা কি 16 পাই স্কয়ার গুণ হচ্ছে 0.5 ইজ ইকুয়াল টু 8 পাই স্কয়ার ইজ ইকুয়াল টু 8 গুণ পাই স্কয়ারের মান হচ্ছে 9.87। তাহলে 8 নং 72, দেখো তো 72 আর 8, এটাকে 10 চিন্তা করে মনে মনে, তাহলে 8 10 80, 80 চাইতে একটু কম হবে উত্তর। এই যে গেস করতে পারলা, ছোট ক্যালকুলেশন, জিনিস ছোট, আমি তোমাকে ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছি, তুমি কিভাবে গেস করবা। 80 চাইতে একটু ছোট হবে। তাহলে তোমার মধ্যে যদি ক্যালকুলেশনের মধ্যে মনে করে ত্বরণের মানটা এরকম একটা আছে, তোমার ক্যালকুলেটর টিপার দরকার হবে না, তুমি অপশন দেখেই তুমি রেজাল্টটা দিতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা এখন 8 গুণ 8.97 সরাসরি পারি, এটা মুখেই পারি।
আমি একটু টিপে নিচ্ছি। আজকে একদম সন্ধ্যা থেকে ক্লাসের উপরে আছি। 78.96, 78.96 কেন্দ্রমুখী ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। আর কেন্দ্রমুখী বল তাহলে করা যাবে, দেখো আমি 80 একটু কম বলেছিলাম, দেখো একটু কমই হয়েছে। একটু একটু কম, একটু তোমাদের বুঝিয়ে দিই কিভাবে তুমি এটা সরাসরি লিখতে পারতাম কিভাবে আমি। 8 × 10 = 80 আর 0.87 মানে কি 0.13, 8 র্যাঙ্ক কত হয় 104, 104, এই যে 104ই বাদ আছে, 1.04ই বাদ আছে, দেখো খেয়াল করে 80 থেকে 1.04ই বাদ আছে কিন্তু 78.96। এক থেকে বিশেষ করে নামাতা শিখবা, ছোটস্থ একেবারে, যেন ভুল না হয়। 8 র্যাঙ্ক 104 যে বললাম, 9 র্যাঙ্ক 117, এগুলো বল মুখস্থ করে ফেলবা, ক্যালকুলেশন দেখবা তোমার কাছে কত মজা লাগতেছে। কেন্দ্রমুখী বল F = ma, এখানে a বের করে নিয়েছি তাই আমরা 1/, লিখলাম, 1/, লিখলাম আমরা। কিন্তু যদি এখানে বের করে না নিতাম সরাসরি, তাহলে আমরা mr² লিখতাম, mr² যেটা এটা বের করেই ফেলছি, তাহলে আমরা আর অতিরিক্ত খাটনি করবো না বলে এখানে লিখবে 0.1 গুণ হচ্ছে a এর মান হচ্ছে 78.96। দেখো খেয়াল করে এখানে 0.1 আছে, তাহলে একটা পয়েন্টের দিকে আগায় আসবে, 7.896 নিউটন। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। আমরা বেসিকটা শিখলাম, একটা প্রবলেম আমরা শিখলাম, এবং আমরা নেক্সট ক্লাসে কেন্দ্রমুখী বলের ব্যবহারটা পড়বো। আমরা অলরেডি অনেকগুলো কথাবার্তা বলেছি, এই কথাবার্তাকে গুছায় গাছে আমরা থিওরি আকারে স্টাডি করবো। 3টা থিওরি আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। ওকে, আজকে এই পর্যন্ত থাকলো।